চট্টগ্রাম অনলাইন স্কুলের সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সংশ্লিষ্ট সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। আমি খুরশেদুল আনোয়ার, সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ, বাংলাদেশ নৌবাহিনী কলেজ চট্টগ্রাম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অধিবেশন। আমাদের আজকের বিষয় রসায়ন প্রথম পত্রের ৪র্থ অধ্যায় পাঠ ১ বিশেষ আলোচনা। আশা করি সবাই ভালো। এই প্রত্যাশায় শুরু করতে চাই আজকের আলোচনা, বিশেষ আলোচনা। আমরা লক্ষ্য করছি রসায়ন প্রথম পত্রের ৪র্থ অধ্যায়, এই অধ্যায়টির নাম হলো রাসায়নিক পরিবর্তন। এটি মূল শিরোনাম। এই অধ্যায়টি ৩টি উপ অধ্যায়ের সমন্বয়ে গঠিত। উপ অধ্যায়গুলো হলো রাসায়নিক সাম্যাবস্থা, অম্লক্ষারক সাম্যাবস্থা এবং তাপ রসায়ন। আমাদের সেকেন্ড ফল ভিত্তিক শিক্ষানীতিতে এই চ্যাপ্টারের উপর অনেকগুলো ক্লাস আছে। এই দুই একটি ক্লাসে এই পুরো অধ্যায়কে আলোচনায় নিয়ে আসাটা প্রায় অসম্ভব। তোমরা যারা এবার একাদশ শ্রেণীর ছাত্র, তারাও পরীক্ষার জন্য অপেক্ষা করছো, তোমাদের প্রথম বর্ষ সমাপ্ত। যারা দ্বাদশ শ্রেণী, তারা 2020 সাল বা 20 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা অবতীর্ণ হওয়ার জন্য অপেক্ষা করছো। তোমাদের কোনো না কোনোভাবে এসব অধীত আছে, পড়া আছে। আজকে আমরা যেটা করব, কিছু টিপ বিটস, কিছু বিশেষ লক্ষণীয় সতর্ক থাকার জায়গায় আমরা একটু নাড়া দিতে চেষ্টা করব। সেটি করবার আগে আমরা একটু শুরু করতে চাই। বলছিলাম এটি 3টি সেগমেন্টে আছে। প্রথমটি হলো রাসায়নিকের সাম্যাবস্থা। আমরা দেখছি রাসায়নিক পরিবর্তনের কথা যখন আসে, তখন আমরা স্বাভাবিকভাবে প্রশ্নের সম্মুখীন হতে পারি যে অপর কোনো পরিবর্তন কি আছে? সেটি হলো ভৌত পরিবর্তন। রসায়নিক ছাত্রছাত্রী আমরা ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন এগুলো কাকে বলে জানি। একটা বিষয়, রাসায়নিক পরিবর্তনের বাহন হলো রাসায়নিক বিক্রিয়া। এই রাসায়নিক বিক্রিয়া কত প্রকার, সেগুলো অনেকভাবে বিভাজন আছে। তবে একভাবে একটা বিভাজন হলো একমুখী বিক্রিয়া এবং উভমুখী বিক্রিয়া। এই উভমুখী বিক্রিয়া যেটি অনেক কিছু ধারণ করে, কি ধারণ করে, তার একটি সাম্যাবস্থা আছে। সাম্যাবস্থা থাকলে সাম্যাঙ্ক থাকবে। আমাদের সেগুলো নিয়ে আলোচনা, এবং সেই ভিত্তিক আমাদের সিলেবাসে 4টি সমীকরণ আছে। আমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করলে সেই 4টি সমীকরণের ক্ষেত্রে কেপিকেসি নির্ণয়ের বিষয়টি আছে, সেগুলো একটু দেখি। এটিকে বলা হচ্ছে অ্যাসোসিয়েশন অফ হাইড্রোজেন আয়োডাইড, আর এটি হলো ডিসোসিয়েশন অফ ফসফরাস পেন্টাক্লোরাইড, এটি ডিসোসিয়েশন অফ ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড, আর এটি হলো অ্যাসোসিয়েশন অফ অ্যামোনিয়া। এই 4টি বিক্রিয়ার উপর আমরা তাদের পরিচয় বলছিলাম না, কেসি কেপিকে, সেগুলো নির্ণয় করতে হবে। তো তার আগে যে সমস্ত বিষয়গুলো আলোচনার জন্য আছে একটু বলতে হয়, সে সব বিষয় আমাদের নিশ্চয়ই জানা আছে। আমরা এখানে এক নজর একটু দেখে নিই। সাধারণ একটি সমীকরণ এরকম যদি হয়, প্রতীকী সমীকরণ, তার ক্ষেত্রে কেসি হবে কি, এই যে তার যে প্রোডাক্ট সি এবং ডি, সেগুলোর মোলার কনসেন্ট্রেশনের গুণফল, আর ডিভাইডেড বাই যে বিক্রিয়ক দুটো আছে, সে বিক্রিয়ক দুটোর মোলার ঘনমাত্রার গুণফল। একটি ভগ্নাংশে ডিনোমিনেটর বা হর, এখানে রিঅ্যাক্টেন্ট বা বিক্রিয়কগুলোর ঘনমাত্রার গুণফল, আর এটা নিউমারেটর বা লগ, এখানে প্রোডাক্টগুলোর মোলার ঘনমাত্রার গুণফল, এবং সেটি কেসি। কেসি হলো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইন টার্মস অফ মোলার কনসেন্ট্রেশন, সেটি বোঝাবার জন্য কেসি। আবার সেটি পার্শিয়াল প্রেসার বা আংশিক চাপ সাপেক্ষ হতে পারে, তখন এটা হলো যে কেপি, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইন টার্মস অফ পার্শিয়াল প্রেসার, সেটি হলো পার্শিয়াল প্রেসার অফ সি ইন্টু পার্শিয়াল প্রেসার অফ ডি। সিডি হলো প্রোডাক্ট, আর পার্শিয়াল প্রেসার অফ এ, পার্শিয়াল প্রেসার অফ বি, এগুলো হলো রিঅ্যাক্টেন্ট। আমরা আরো জানি এরকম একটা বিক্রিয়া হলে সেটি কি হয়, সেই ক্ষেত্রে এই যে মোলার ঘনমাত্রা সহগগুলো পাওয়ারে উন্নীত হয়, সে বিষয়ে জানা আছে। একটা বাস্তবমুখী বিক্রিয়ার একটু উদাহরণ আমরা এখানে দেখতে পারি, সেটি হলো আয়রন জলীয় বাষ্প, অথবা পানি দিলেও 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেটি ফেরোসুবেরিক অক্সাইড এবং হাইড্রোজেন উৎপন্ন করে। মজার বিষয়, ফেরোসুবেরিক অক্সাইডে হাইড্রোজেন দিয়ে এত ডিগ্রি তাপমাত্রা যদি আমরা বিক্রিয়ার পরিবেশকে উন্নীত করি বা উত্তপ্ত করি, এগুলো উৎপন্ন হয়। সেই বিবেচনায় এটি একটি উভমুখী বিক্রিয়া। আমাদের মূল বিশেষ আলোচনাগুলো যাবার আগে সিলেবাস নির্ধারিত যে 4টি রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ আছে, সেগুলোর ক্ষেত্রে ওই কেসি কেপি কিভাবে নির্ণয় করতে হয়, সেগুলো জাস্ট একটু চোখ বোলান।
আমরা একটু দেখি প্রথম যে সমীকরণটি, এটাকে বলছি অ্যাসোসিয়েশন অফ হাইড্রোজেন আয়োডাইড, অর্থাৎ হাইড্রোজেন আয়োডাইড সংশ্লেষণ। হাইড্রোজেন আয়োডিনের সাথে বিক্রিয়া করছে, হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হচ্ছে। কেসি কেপি নির্ণয়ের ক্ষেত্রে একটু কিছু বিষয় কিভাবে বিক্রিয়ার প্রারম্ভিক অবস্থায় মোল ধরে নিই আমরা এ মোল আর এটি বি মোল, এটি 0 মোল, তার বিক্রিয়া শুরু হয়নি। উৎপাদের পরিমাণ আসবে কোথা থেকে? সাম্যাবস্থায় এ থেকে x মোল চলে গেল, বি থেকে x মোল চলে গেল, টুয়াইস x মোল পরিমাণ হাইড্রোজেন আয়োডাইড উৎপাদিত হলো। 2 আসলো কেন? এই যে সমতা বিধানকৃত একটি সমীকরণ, সেই ইঙ্গিত আমাদেরকে দিচ্ছে। এই বিষয়টি বিশেষ লক্ষণীয়। আমরা এটির ক্ষেত্রে মোট মোল নির্ণয় করলাম, a প্লাস বি হলো। কেসি কি হবে? এই ক্ষেত্রে যে প্রোডাক্ট আছে সে প্রোডাক্ট হাইড্রোজেন আয়োডাইড এবং তার যে মোলার ঘনমাত্রা সহগ আছে সেটি পাওয়ারে যাবে হাইড্রোজেন মোলার কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়োডাইড স্কোয়ার ডিভাইডেড বাই মোলার কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন বিক্রিয়া মোলার কনসেন্ট্রেশন অফ আয়োডিন। এই যে আয়োডিন, এটি বিক্রিয়ার আলোকে আমরা বি লিটার পাত্রের মধ্যে পি চাপে বিক্রিয়াটি সম্পন্ন করছি। এটি প্রকৃত সাংখ্যিক মান দেওয়া না থাকে, এভাবে ধরে নিতে হয়। সেই হিসেবে আলোকে মানগুলো বের করে এখানে যখন বসালাম কেসি এর মান পাওয়া গেল। আমরা একটু লক্ষ্য করছি, নিশ্চয়ই এগুলো আমাদের জানা আছে। আমি একটু এটা তবুও ঢু দিচ্ছি এই ক্ষেত্রে। তারপরে কেপি যদি নির্ণয় করতে হয় এই সমীকরণের ক্ষেত্রে আমরা নিশ্চয়ই লক্ষ্য করছি ঠিক আগের মতো যে পার্শিয়াল প্রেসার অফ হাইড্রোজেন আয়োডাইড স্কোয়ার পেয়েছে ওই যে সমীকরণে দেখতে পাচ্ছি কেন হবে, এবং এখানে পার্শিয়াল প্রেসার অফ হাইড্রোজেন ইনটু পার্শিয়াল প্রেসার অফ আয়োডিন। এই সমীকরণের ক্ষেত্রে এগুলো বের করে যখন আমরা মান বসাবো তখন এটি পাওয়া যাবে। এটির মান তো কি আসবে সেটি এখান থেকে আমরা বের করতে পারবো নিশ্চয়ই। এখানে একটি লক্ষণীয় বিষয় আছে, সেটি হলো আমরা কেপিটাকে এভাবে বের না করে সহজে বের করতে পারবো। সে কায়দাটি কি? সে বিশেষ বিষয়টি হলো উভয় পাশে বিক্রিয়ার দেখতে পাচ্ছি মোল সংখ্যা সমান। যখন মোল সংখ্যা সমান হয় ওই যে কেপি কেসি রিলেশনের একটা সমীকরণ আছে, সেটি হলো কেপি ইকুয়াল কেসি আর টি ডেল এন। এখানে ডেল এন এর প্রথম সমীকরণটি লিখিনি, ডেল এন এর জায়গায় আমরা দ্বিতীয় পর্যায়ে 0 মানটা বসিয়ে দিয়েছি, এবং সেটি যদি হয় কি হবে বোঝা যায়। অর্থাৎ এটির মান হয়ে যাবে সূচকে 1, তখন এটি হয়ে যাবে কেসি, অর্থাৎ কেপি সমান কেসি। আমরা কেসি এর মান এখানে যত পেয়েছি এটি যদি এখানে বসিয়ে দিই সমীকরণের জন্য মানটি সহজে হয়ে যায়। পুরো ওভাবে ডেরিভেশন না করে এভাবে করা যায়। দ্বিতীয় যে সমীকরণটি সেটি হলো ফসফরাস পেন্টাক্লোরাইডের ডিসোসিয়েশন বা বিয়োজন। আমরা এখানে যে বিশেষ বিষয়টি সেটি হলো 1 ধরেছি। সমীকরণ আমাকে অনেকটা ইঙ্গিত দিচ্ছে কিভাবে ধরতে হবে। হ্যাঁ, আমরা সেটি করেছি। এখানে দেখা যাচ্ছে এটি একজন বা এক মোল থেকে এটির একজন বা এটির এক মোল উৎপাদিত হচ্ছে। এই ইঙ্গিত থেকে আমরা 1 মোল লিখলাম, 0 0। কখন? প্রাথমিক অবস্থায় বিক্রিয়া যখন শুরু হয়নি তখন। সাম্যাবস্থায় বিক্রিয়া তো হয়েছে, এটা কিছু চলে গেছে। সেটি কি চলে গেছে? সেটি আমরা লিখছি 1 মাইনাস আলফা। এখানে একটা ব্যাখ্যা একটু আমরা দিতে পারি, সেটি হলো এই দেখবো যে ক্ষেত্রে এ বি সি লিখছি, আমরা ডিনোট করছি, আবার এক্স ওয়াই জেড, আবার দেখা যাচ্ছে আলফা বিটা গামা। এগুলো কখন কখন ধরবো এটারও একটা সেগমেন্টাইজেশন আছে। আমরা অনেকেই এগুলো একাকার করে ফেলি। এবিসি ইংলিশ লেটার্স বা বর্ণমালার প্রথম দিকে আর এক্স ওয়াই জেড শেষের দিকে, এগুলো অপেক্ষাকৃত কম প্রায়োরিটি। শেষের দিকে যেগুলো আছে এক্স ওয়াই জেড, আমরা যে কোনো অজানা জিনিস ধরতে গেলে রাশিকে ডিনোট করতে গেলে সেগুলো ব্যবহার করি। আর আমাদের এখানে শুরু যেহেতু একটা প্রায়োরিটি আছে, এটি ব্যবহার করা হয় সাধারণত ইনিশিয়াল লার্জ ইন্টিজার অ্যামাউন্ট ব্যবহার করার জন্য। যেমন আমরা এখানে যদি হাইড্রোজেন কত 20 মোল নিয়ে বিক্রিয়া শুরু করি, সেই 20 মোলটাকে এ দিয়ে ডিনোট করব। আর এখান থেকে যদি সাম্যাবস্থায় এক্স পরিমাণ চলে যায়, আগে সমীকরণে দেখেছি এক্স পরিমাণ লিখেছি, সে এক্স পরিমাণ হতে পারে 20 মোল থেকে 10 মোল, তাহলে এক্স সমান কত 10 আর এটি সমান কত 20, এরকম। এটা ইন্টিজার অ্যামাউন্ট, এটা লার্জ অ্যামাউন্ট, লার্জ ইনিশিয়াল অ্যামাউন্ট, এটা স্মল ইকুইলিব্রিয়াম অ্যামাউন্ট। আর অ্যালফা বিটা গামা কখন ব্যবহার করব? এগুলো ফ্রিকশন বোঝাবার জন্য। যেমন আমি এখানে 1 মোল ব্যবহার করেছি, 1 মোল থেকে তো 5 মোল যেতে পারে না বিক্রিয়ায়। 1 মোল থেকে 1 মোলের হাফ অংশ, 1/4 অংশ, 1/3 অংশ ইত্যাদি যেতে পারে। তাহলে এই আলফা হলো। এখানে এটিকে আরেকভাবে আমি এখন করিয়ে দেখাতে পারি, সেটি হলো ঠিক এরকম যে যদি এই সমীকরণের ক্ষেত্রে আমরা এও ধরি,
তখন কিন্তু এটাকে PCl5 PCl3 and Cl2। বিক্রিয়ার শুরুতে এটি যদি এমোল ধরি এটি 0 হবে 0 হবে, আর সাম্যাবস্থায় তখন এটি হবে A মাইনাস আলফা নয়, আমি এটাকে ক্রস করলাম, এটি হবে A ইন্টু 1 মাইনাস আলফা, এবং এটি নিশ্চয় A আলফা, এটি A আলফা উৎপন্ন হচ্ছে। আমি এখানে 1 মাইনাস আলফা 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 এগুলোকে সাম্যাবস্থায় মোটমোট যুক্ত করলাম, 1 প্লাস আলফা হলো। এখানে করতে গেলে মান এটি এরকম আসবে না অন্যরকম আসবে, আসুক দুই ক্ষেত্রে যদি আমরা কেসি এবং কেপি নির্ণয় করি, এখানে কেসি এর মানগুলো আগের সমীকরণের মতো ভাবে করে যা পেলাম সেটি করে যখন এটা পেয়েছি, এবং কেপি এর ক্ষেত্রে যদি এই মান পাওয়া যায়, এইভাবে এখন করে দেখলেও এই সমীকরণ জন্য একই মান আসতে কিন্তু বাধ্য, আমাদের ধরাটা ঠিক আছে। তবে যদি আমি এই যে ক্রস চিহ্ন দিয়ে যেটা দেখালাম A মাইনাস আলফা ধরি, সেই ক্ষেত্রে এটি মিলবে না, অতএব আমার ধরা ঠিক নেই। এগুলো হলো বিশেষ লক্ষণীয় বিষয়গুলো, আমরা যেগুলোকে টেকনিক্স বা বিশেষ বিষয় বলছি। আমরা এই সমীকরণের ক্ষেত্রে এটি দেখলাম কিভাবে ধরলাম। তাহলে এবার একটু চলে যাই পরবর্তী সমীকরণ, এই যে 1 2 এখন 3 নম্বরে আমরা একটু আসলাম। সেটি হলো ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের বিয়োজন, তাতে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপাদিত হয়। এটাও যেহেতু এখানে শুরুতে 1 মোল আছে, এখানে 2 মোল আছে, এই সমীকরণ ইঙ্গিত আমাকে বলে দিচ্ছে যে এখানে আমি 1 মোল ধরতে পারছি, 1 মোল থেকে আলফা চলে গেল, সাম্যাবস্থায় টুয়াইস আলফা উৎপাদিত হলো, বাকিটা হলো ডেরিভেশন। এভাবে করে আমরা কেসি এর মান পেলাম এত, এক্ষেত্রে কেপি এর মান পেলাম এত। এখানেও তাই, যদি এ দিয়ে ধরি তাহলে এখানে পুরোটা এ চলে আসতে হবে, অর্থাৎ আমি আবার একটু এখানে দেখাচ্ছি N2O4 এটি যদি হয়, যদি আমরা ইনিশিয়াল অ্যামাউন্ট এখানে A মোল ধরি, এটা 0 হয়, এটা সাম্যাবস্থায় A ইন্টু 1 মাইনাস আলফা, এবং এখানে A ইন্টু 2 আলফা, এটি আবার টু এ আলফা এরকম হতে পারে সমন্বিত ভাবে। আচ্ছা, এই ধরাটা যে দুটো মান আমাকে দেবে কেসি এবং কেপি এর, এভাবে যে করেছি কেসি কেপি মান যা পেয়েছি এটিও সেরকম তথা একই হতে বাধ্য। আমরা একটু যাই পরবর্তীতে, এই যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া উৎপাদনের যে বিক্রিয়াটি সেটি হলো এটি। এবং এখানে একটু দেখি আমরা কিভাবে করলাম। প্রাথমিক অবস্থায় এটির এ মোল, এটির বি মোল স্থির অবস্থা আছে, বিক্রিয়া করেনি, এটি 0 মোল। সাম্যাবস্থায় এটি থেকে 1 চলে গেল, আমার সমীকরণ বলছে ওই বি থেকে এখান থেকে 3x চলে যাবে, এবং x আর 3x দুটো মিলে এটি 2x উৎপন্ন করছে। সেটির ইঙ্গিত কোথায়? 1 মোল 3 মোলে মিলে এটি 2 মোল, তাহলে এখানে x আর ট্রাইস x মিলে এখানে ট্রাইস x হলো। আমাদের এবার ধরা ঠিক আছে। এভাবে করে এই সমীকরণের ক্ষেত্রে যথারীতি আমরা দেখতে পাচ্ছি যে কেসি পেলাম, এইরকম একটি বড় ফিগার হলো। এগুলো অনেক ছোট কি আসবে যখন সাংখ্যিক মান ব্যবহার করা হবে, তারপর এখানে এই যে কেপি এর ক্ষেত্রে এরকম একটা বৃহৎ মান আসবে। এই সমীকরণটিকে আবার একটু অন্যভাবেও করা যেতে পারে এই ধরাটার বিষয়। সেটি কেমন? সেটি হলো এই, আমরা 1 মোল 3 মোল এভাবে দিয়েও করতে পারি। তাহলে কি হবে? সাম্যাবস্থায় এখানে 1 মাইনাস আলফা মোল, এখানে 3 ইন্টু 1 মাইনাস আলফা, ফলে এটা 3 মাইনাস 3 আলফা হচ্ছে, এখানে অ্যামোনিয়া এই যে 2 আলফা, এরকম বিলিটার পাত্রে কি হিসাবে যথারীতি এখন। এবং এখানে কেসি এর মান এসব করে প্রক্রিয়াতান্ত্রিকভাবে আমরা পেলাম এটি, কেপি এর মান আমরা পেলাম এটি। একটু বিক্ষুটে লাগতে পারে, এখানে একটা বিষয় আছে, একটু আরবিট্রারি বিষয় আছে, সেটা ধরে নিতে হয়, এগুলো আমাদের জানা আছে। তাহলে আমরা এই বিক্রিয়াটির ক্ষেত্রে এভাবেও করতে পারি, আবার আগে যেমনটি দেখলাম এরকম, তবে এর ব্যত্যয় করা যাবে না, এরকম করেও করা যায়। এবার আমরা বিশেষ কিছু বিষয়ের আলোচনায় চলে যেতে পারছি। এসব যখন হলো কেমন, কেপি ও কেসি এর সম্পর্কটা এরকম, এটা প্রতিপাদন করা যায়, এগুলো আমরা প্রতিপাদন করতে জানি। কেপি ইকুয়াল কেসি আর টি দেন এন। কেপি কখনো কেসি এর চেয়ে ছোট হতে পারে না, কেপি হয় কেসি এর সমান, না হলে কেসি থেকে বড় হবে, কেসি ছোট হতে পারে, এটি একটি বিষয়। 2,
সাম্য ধ্রুবকের মান শূন্য বা অসীম হতে পারে না। সাম্য ধ্রুবকটা আসলে কি? এটি হলো সম্মুখী বিক্রিয়ার গতিবেগের হার ধ্রুবক এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার ধ্রুবকের অনুপাত, এবং সেটি আমরা দেখব এখানে যদি সুযোগ থাকে যে k1 ডিভাইডেড বাই k2 দ্যাট ইজ ইকুয়াল 3। এই কে কে একবার আমরা kc আবার kp দিয়ে ডিনোট করছি এবং ক্ষেত্র বিশেষে ব্যবহার করছি। সেই সাম্য ধ্রুবকের মান শূন্য বা অসীম হতে পারে। ধ্রুবক তো ধ্রুবক, তো শূন্য কেমন করে হবে? শূন্য অসীম। আচ্ছা, সে প্রসঙ্গে আবার একটু, রাসায়নিক বিক্রিয়া চরমভাবে সম্পন্ন হয় না, অর্থাৎ কম বেশি উভমুখী। এই বিশেষ বিষয়টি আমরা যদি প্রতীকী বিক্রিয়াটিও চিন্তা করি, a প্লাস বি সাইন অফ রিভার্সিবিলিটি সি প্লাস ডি, এটি একটি সাধারণ প্রতীকী সমীকরণ। এক্ষেত্রে কে আমরা সি এখনো ধরলাম না, কে এই বিক্রিয়ার এটাকে বলা হচ্ছে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, ভর ক্রিয়া সূত্র বা ল অফ মাস অ্যাকশন অনুসারে। এটি কি? ওই যে কনসেন্ট্রেশন অফ সি, কনসেন্ট্রেশন অফ ডি। কেন? এই যে প্রোডাক্টগুলো, এগুলো ভগ্নাংশের নিউমারেটর থাকবে, অর্থাৎ লব থাকবে, আর এই দুটো বিক্রিয়ক তাদের যে ঘনমাত্রা, মোলার ঘনমাত্রা, সেগুলো এখানে হওয়া হয়েছে। যদি আমরা এই বিক্রিয়াটিকে পরিপূর্ণ সম্মুখী বিক্রিয়া পরিণত করতে চাই, তাহলে কোনো না কোনো এক সময়ে এই বিক্রিয়কের দুটি অথবা একটির পরিমাণ শূন্য হয়ে যেতে হবে। পুরোটা শেষ হয়ে গেলে আর বিক্রিয়া করতে পারবে না। ধরে নিলাম আমরা এই যে এই পদার্থটি এক সময়ে পরিমাণ শূন্য হয়ে গেল। যদি শূন্য হয় ভগ্নাংশে আমরা কি দেখি? এই নিচের অর্থাৎ হরের শূন্য দিয়ে বিকে গুণ করলে শূন্য হয়ে যাচ্ছে, উপরে এটি থাকলো। এই ফিগারটিকে শূন্য দিয়ে ভাগ করলে ইনফিনিটি হবে। আসলে আমরা জানি যে কাউকে শূন্য দিয়ে ভাগ করলে ইনফিনিটি হয়। ইনফিনিটি বিক্রিয়ার ক্ষেত্রে তো ধ্রুবক অসম্ভব, ধ্রুবক কখনো ইনফিনিটি হতে পারে না, ধ্রুবক শূন্য হতে পারে না। আমরা কি দেখলাম? সাম্য ধ্রুবকের মান শূন্য কিংবা অসীম হতে পারে না, এরকম একটা বিষয় করে দেখেছি। আরেকটি বিষয় হলো রাসায়নিক সাম্যাবস্থা গতিশীল। রাসায়নিক সাম্যাবস্থা গতিশীল কেমন করে? আমরা তো মনে করি একটি বিক্রিয়া শুরুতে খুব গতিসম্পন্ন ছিল, আস্তে আস্তে স্তিমিত হয়ে গেছে, একটা সময় মনে হচ্ছে বিক্রিয়া হচ্ছেই না। আসলে না, আমার বিজ্ঞান বলছে বিক্রিয়া সেই সময়েও আসলে থেমে নেই। ওই সাম্যাবস্থায় কিছু বিক্রিয়ক তবু বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয়, উৎপাদগুলো আবারও বিক্রিয়কে পরিণত হচ্ছে, এরকম ভাইস ভার্সা একটা রিঅ্যাকশন হচ্ছে। তার একটি প্রমাণ আমরা যদি এখানে আসি, সেখান থেকে উপলব্ধি করতে পারব। এই যে প্রথম যে বিক্রিয়ার সমীকরণটুকু আমরা দেখলাম, সেটি উপরে আছে, আমরা সেখানে এই যে হাইড্রোজেন এবং আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করছে। হাইড্রোজেন এবং আয়োডিনের এই বিক্রিয়াটি আমরা একটু এখানে দেখি। আমরা ধরে নিলাম আসলে আমাদের রসায়নে মোল এককটি সর্বক্ষেত্রে বিবেচ্য, কিন্তু সহজে বুঝবার জন্য শিক্ষার্থী বন্ধুদের জন্য আমি এখানে একটু গ্রামে, যেটি আমরা সহজে বুঝি, গ্রামে চলে আসি। আমরা মনে করছি সাম্যাবস্থায় এই আয়োডিন 5 গ্রাম আছে, হাইড্রোজেন 5 গ্রাম আছে, বিক্রিয়া করেছে, তো হাইড্রোজেন আয়োডাইডটির মধ্যে উৎপন্ন করেছে, তাহলে 10 গ্রাম হাইড্রোজেন আয়োডাইড এখানে উৎপাদিত হয়েছে। এর আগে হয়তো আয়োডিন আমরা 10 গ্রাম নিয়ে, হাইড্রোজেন 10 গ্রাম নিয়ে বিক্রিয়া শুরু করেছিলাম, 5 গ্রাম মিলে এখানে 10 গ্রাম উৎপন্ন হয়েছে। এখন সাম্যাবস্থায় যেটাকে আমরা স্থিতিশীল মনে করছি, এই যে এখানে একটু সবুজ কালিতে দেখা যাওয়ার কথা, 4 গ্রাম পরিমাণ আমরা আয়োডিন যুক্ত করলাম। সে আয়োডিনটি হলো, এখানে একটি স্টার আছে, লক্ষ্য করা যাচ্ছে স্টার, এটি বোঝানো হয়েছে তেজস্ক্রিয় আয়োডিন। এই তেজস্ক্রিয় আয়োডিন 4 গ্রাম যুক্ত করবার পরে একটা বিষয় লক্ষ্য করা যায়, এই যে 5 গ্রাম কি আছে, এখানে আগের আয়োডিন আছে, আমরা এখানে 4 গ্রাম যুক্ত করলাম, 5 এ 4 9 গ্রাম হওয়ার কথা, কিন্তু না, ওই নতুন 4 গ্রাম থেকে 1 গ্রাম আয়োডিন, এটি কিন্তু তেজস্ক্রিয় আয়োডিন চলে গেল এখান থেকে। তাহলে এখানে থাকলো 5 যোগ 3 সমান 8 গ্রাম, আর এখানকার এই 1 গ্রাম, এই 1 গ্রাম কি থেকে আরো হাইড্রোজেন 1 গ্রামের সাথে বিক্রিয়া করলো, ফলে হাইড্রোজেন এখানে 4 গ্রাম থাকলো। হাইড্রোজেন এখানে 1 গ্রাম, এখানে 1 গ্রাম, 2 গ্রাম মিলে এখানে 2 গ্রাম উৎপাদিত হয়েছে হাইড্রোজেন আয়োডাইড। আমি নিচে লিখলাম 12 গ্রাম হাইড্রোজেন আয়োডাইড হয়েছে। এবং এই হাইড্রোজেন আয়োডাইড, এই যে এরকম HI দিয়ে একটা স্টার দেখা যাচ্ছে, অর্থাৎ হাইড্রোজেন আয়োডাইডের মধ্যে যে আয়োডিন আছে, সে আয়োডিনটি তেজস্ক্রিয় আয়োডিন। আমরা যদি
তেজস্ক্রিয় আয়োডিন মাপবার যে ট্রেসার আছে সেটি দিয়ে বিক্রিয়ায় বিভিন্ন সময় ওখান থেকে কম্পাউন্ড নিয়ে পদার্থগুলো নিয়ে তাদের তেজস্ক্রিয়তা মাপি, দেখা যাবে আগে তো সেটি ছিল না, এখন হাইড্রোজেন আয়োডাইডের মধ্যে তেজস্ক্রিয়তা। এইভাবে একটা সময়ে দেখা যাবে যে হাইড্রোজেন আয়োডাইডের মধ্যে তেজস্ক্রিয়তা বাড়ছে বা তেজস্ক্রিয় হাইড্রোজেন আয়োডাইড অনুসংখ্যা বাড়ছে, এদিকে কমে যাচ্ছে, আবার ওদিক থেকে এটা ফেরত আসছে। এই যে একটি রাসায়নিক বিক্রিয়া, এটি সাম্যাবস্থায়ও চলমান। এই আমরা তেজস্ক্রিয় আয়োডিন এই বিক্রিয়ার সাম্যাবস্থায় যোগ করে টের পাচ্ছি। আমরা আরেকটি বিষয় সেটিতে আসি, তা হলো বিক্রিয়া থেকে সমীকরণ থেকে সহজে ডেলেনের মান নির্ণয় এবং কেপি কেসি সম্পর্কের স্বরূপ নির্ণয়। বিক্রিয়াগুলো আমাদের এখানে আছে। প্রথম যে বিক্রিয়াটি, আমি আবার বলছি, আমাদের সিলেবাস নির্ধারিত যে কয়েকটি বিক্রিয়ার সমীকরণ আছে সেগুলো আমাদের আলোচ্য। আমি প্রথম যে বিক্রিয়াটির ক্ষেত্রে এই যে সম্পর্কটি আমরা একটু লিখি, কে পি ইকুয়াল কে সি আর টি ডেল এন। এই সমীকরণটির ক্ষেত্রে অনেক সময় কেপি এর মান সমীকরণ দেখেই আমরা নির্ণয় করে ফেলতে পারবো। আমরা একটা সমীকরণে লিখেছিলাম, যেমন হাইড্রোজেন আয়োডাইডের ক্ষেত্রে এটি কি হবে, এটি দেখা যাক। আমরা প্রথম সমীকরণের ক্ষেত্রে দেখছি কে পি ইকুয়াল কে সি আর টি। আর এবং টি কি সেগুলো জানা আছে তো, এটা মোলার কনস্ট্যান্ট, ওটা তো হলো যে কেলভিন টেম্পারেচার। ডেল এন কি, এই সমীকরণটির ক্ষেত্রে এখানে হিসাবটা একটু করি। ডেল এন ইকুয়াল প্রোডাক্টের মোল সংখ্যা 2 এবং রিঅ্যাক্টেন্টের মোল সংখ্যা 1 যোগ 1 সমান 2 বিয়োগ 2 সমান কত? 0। লক্ষ্য করছি কে সি এত, এই যে আর টি এখানে কি হয়ে গেল, এই 0 হয়ে গেল। সূচক আমাদেরকে বলে এটির মান এখন কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। কে সি ইন্টু 1 দ্যাট ইজ কে সি, অর্থাৎ এই ক্ষেত্রে কেপি সমান কে সি পেয়ে গেলাম। তাহলে সমীকরণ দেখে আমরা যদি দুপাশে মোল সংখ্যার পার্থক্য না থাকে সেক্ষেত্রে কেসি কেপি এর সমান পেয়ে যায়, সে বিষয়টি এখন ধরে নিতেই পারি। দ্বিতীয় সমীকরণটির ক্ষেত্রে কি হবে সেটি একটু দেখা যাক। আমরা এখন দ্বিতীয় সমীকরণ অর্থাৎ ফসফরাস পেন্টাক্লোরাইডের বিয়োজনের ক্ষেত্রে বলছি, সেটি কারণ এই ক্ষেত্রে ডেল এনটা একটু হিসাব করে নিই আগে। ওই উপরে দেখা যাচ্ছে 1 যোগ 1, অর্থাৎ এই যে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিনের মোল সংখ্যা এত বিয়োগ এটি কত 1 সমান এখানে 2 বিয়োগ 1 সমান কত 1 হলো। তাহলে তো এটার কেপি হয়ে যাবে এত সমান কেসি আর টি, এখানে ডেল এন এর মান হবে 1। তো এটা যদি 1 হয় তাহলে তো এটা ঠিকই থাকবে, তখন আর টি এর মান বসবে, অর্থাৎ এক্ষেত্রে কেসি এর মান ছোট, আর টি এর মান সহ মিলে কেপি হবে। আমরা এবার একটু চলে যেতে চাইব 3 নম্বর সমীকরণ। সেটাতে কি, 3 নম্বর সমীকরণে ডাইনাইট্রোজেন টাইট্রোঅক্সাইডের কথা বলছি আমরা। সেটাতে দেখা যাচ্ছে ওই যে প্রোডাক্টের মোল সংখ্যা 2, এটির কোনো সরাসরি 1 এবং এটি 1। একটু আগে যেমনটি করলাম ঠিক সেরকমই হবে, অর্থাৎ ডেলেনের মান 1 পেয়ে গেছে। তারপরে সেই ক্ষেত্রে কি হবে, কেপি সমান কেসি আর টি হয়ে যাবে। শেষ সমীকরণটির ক্ষেত্রে একটু দেখা যাক সেটি কি আসে। শেষ সমীকরণটি নাইট্রোজেন 1 মোল 3 মোল হাইড্রোজেন এবং উৎপাদিত হচ্ছে 2 মোল অ্যামোনিয়া। এই ক্ষেত্রে ডেল এনটা আমরা দেখব যে 2 মাইনাস কত 1 প্লাস 3 কত হলো 2 মাইনাস 4 সমান -2। -2 হচ্ছে অর্থাৎ ঋণাত্মক হচ্ছে, অর্থাৎ সেই ক্ষেত্রে আমাদের আর লেখার প্রয়োজন নেই, -2 হয়ে গেল কার ক্ষেত্রে, এই সমীকরণটির ক্ষেত্রে। এবার আমরা কিছু প্রশ্নের নমুনা একটু দেখব, দেখি পরীক্ষাতে আসে, তখন সময় একেবারে নষ্ট করার প্রয়োজন পড়বে না যদি এটি আমাদের জন্য থাকে, এটি আমাদের জানা থাকে। কেমন, একই এমসিকিউ প্রশ্ন আমাদেরকে দেওয়া হলো। এবার নাইট্রোজেন 3 মোলস হাইড্রোজেন, এটি দিয়ে বলা হলো এথিন কে পি ও 3 মোলস হাইড্রোজেন, এটি দিয়ে বলা হলো এথিন কে পি ও 3 মোলস হাইড্রোজেন, এটি দিয়ে বলা হলো এথিন কে পি ও 3 মোলস হাইড্রোজেন, এটি দিয়ে বলা হলো এথিন কে পি ও 3 মোলস হাইড্রোজেন, এটি দিয়ে বলা হলো এথিন কে পি ও 3 মোলস হাইড্রোজেন, এটি দিয়ে বলা হলো এথিন কে পি ও 3 মোলস হাইড্রোজেন, এটি দিয়ে বলা হলো এথিন কে পি ও 3 মোলস হাইড্রোজেন, এটি দিয়ে বলা হলো এথিন কে পি ও 3 মোলস হাইড্রোজেন, এটি দিয়ে বলা হলো এথিন কে পি ও 3 মোলস হাইড্রোজেন, এটি দিয়ে বলা হলো এথিন কে পি ও 3 মোলস হাইড্রোজেন, এটি দিয়ে বলা হলো এথিন কে পি ও 3 মোলস হাইড্রোজেন, এটি দিয়ে বলা হলো এথিন কে পি ও 3 মোলস হা
কে সি এর সম্পর্ক কোনটি? আমরা একটু লিখি ক কেপি সমান কেসি 8টি কেপি সমান কেসি 8টি 1.5 গ কেপি সমান কেসি 8টি ইনভার্স টু ঘ কে পি সমান কেসি 8টি 3 আচ্ছা কোনটি হবে? আমরা কি এখানে সহজ একটু টেপ পাচ্ছি না? কোনটি হবে? এই যে প্রোডাক্টের মোল সংখ্যা 2 ডেলেনটা এক লাইন হিসাব করে ফেলি 2 ওই যে 3 2 4 সমান কত -2 তাহলে কোনটি হচ্ছে? এই যে ডেল এন এর মান যদি এটি হয় এই যে ক নাম্বার সঠিক উত্তর। এখানে যে আমাদের ডিস্ট্রাক্টরস গুলো আছে কি অ্যান্সার সহ সেগুলোকে অন্যভাবে রিশাফলিং করা যায়। যেমন আমরা কিছু একটু সিরিয়াল করতে চাই, যেমন এটি 3 আছে পাওয়ার বেশি, এটি এক নম্বরে অর্থাৎ কতে, এটিকে খতে, এটিকে গতে, এটিকে ঘতে দেওয়া হলো। আমরা এরকমও দেখতে পারি। যেভাবেই হোক শুদ্ধ উত্তর কোনটি সেটি বেছে নেওয়া হলো আমাদের কাছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে এইটুকুতে একটু শেষ করতে বাধ্য হচ্ছি, কারণ সময় তাড়া দিচ্ছে। আগামী কোনো ক্লাসে এভাবে করে আমরা প্রত্যাশা রাখি এই অধ্যায়ের বাকি উপ অংশগুলো এবং এই অধ্যায়ের আরো কিছু অংশ আছে সেই বিষয়গুলোর যে টিপস-গুলো আছে, টুকিটাকি বিষয় যেগুলো আছে, এখন যেগুলোর প্রতি আমাদের একটু নজর, আমরা এখন প্রিপারেশন তথা পরীক্ষার প্রস্তুতি ঝালাই করে নিচ্ছি। এই অবস্থাতে এই সমস্ত বিষয়গুলো খুবই দরকারি। আমরা চেষ্টা করব আগামীতেও সেগুলো উপস্থাপন করবার জন্য। ততদিন পর্যন্ত প্রত্যাশা করি তোমরা সবাই ভালো থাকবে, পড়াশোনার সঙ্গে থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।